দুদিন আগে আপনারা দেখলেন ঝিঙের ডগাগুলো কিভাবে সুস্থ রাখা যায়, ছোটানো যায়, পাতাগুলোকে সবুজ রাখা যায়। কিন্তু আজকে আপনারা দেখবেন এই যে উৎপাদন শুরু হয়েছে, হারভেস্টিং হচ্ছে, তা সেই সময় ঝিঙেগুলোকে আমাদের কিন্তু সবুজ রাখতে হবে, শার্ট রাখতে হবে, এই রকম গ্লেসি বানাতে হবে, আবার ওজনদার বানাতে হবে। তো তার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় সার ব্যবস্থাপনা। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে শসা, করলা, উচ্ছে, ঝিঙে এই জাতীয় মাচা জাতীয় যে ফসলগুলো আছে না, তার উৎপাদন ভালো পাওয়ার জন্য যে সারগুলো দিতে হয়, ডগাগুলো যখন লক হয়, কুঁকড়ে যায়, সেটা ছোটানোর জন্য যেটা দিতে হয়। আর এই সারগুলো কোনভাবে দিতে হয়, সার প্রয়োগ পদ্ধতিটা, কোন কোন ধরনের সার দেবেন আপনারা, ভালো করে দেখবেন ভিডিওটা। এই সারের উপরেই কিন্তু আপনার ফলন নির্ভর করবে এবং তার কোয়ালিটি নির্ভর করবে। এই ডগাগুলোকে কিভাবে ভালো রাখা যায় আগের ভিডিওতে আপনারা দেখলেন। তো এই যে সেকেন্ড পার্টের যে ভিডিওটা, সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা। ঝিঙে যখন আমাদের কাটিং শুরু হয়ে যাবে, মানে হারভেস্ট শুরু হবে, তারপর থেকে আমাদের কোন কোন সারগুলো জমিতে দেওয়া উচিত। যে মাটিতে বেসাল ডোজের কথা আগে যেটা যেটা দিয়েছিলাম আপনাদের সঙ্গে কিন্তু সেটা তুলে ধরেছিলাম। তো এখন যখন ফলটা চালু হয়ে যাবে, ঠিক এই সময় কিভাবে আমরা সার জমিতে দেব, সেটাই তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সার নিয়ে এসেছি। এটা এখন কিছু ছেটাবো, কাল সকালে কিছু ছেটাবো। কটা ধাপে সার দিলে সব থেকে ভালো হয়। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন এজ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে এই যে ঝিঙের পরপর যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনারা যেন ভিডিওটা পেতে পারেন। তো ঝিঙের ভিডিও মানে এই নয়, এই মুহূর্তে গরমের যে কোনো লতা জাতীয় ফসলের জন্য একই রকমের সার ব্যবস্থা, একই রকমের কীটনাশকের নিয়ন্ত্রণের কথা এই ভিডিওতে থাকছে। মানে ঝিঙের পরিচর্যা মানে আপনি মনে করবেন সেটা আপনার উচ্ছের পরিচর্যা, আপনার করলার পরিচর্যা, আপনার তরমুজের পরিচর্যার কথা। কারণ একই পোকা, একই ধরনের সমস্যা এই লতা জাতীয় ফসলে এই গরমে আমাদের জমিতে দেখা দেয়। তো সার ব্যবস্থা কি হয়? তো সার ব্যবস্থায় তোলা জাতীয় ফসলের ক্ষেত্রে কি দিলে সব থেকে ভালো হয়, সেটাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। আসুন সেটা আলোচনা করি। এক নম্বর হচ্ছে আমরা এনপিকে সার, যেটা দানা সার যেটা দেব, সেটা কি হতে পারে। 4 দিন আগে আমি এখানে জল দিয়েছিলাম, তো তখন এই দুই সাইড দিয়ে আমি সারগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি কিন্তু জল দিয়েছিলাম। তো সেখানে যে সার ছিল সেটা হচ্ছে সুফলা। এই যে এই সুফলা সার, এই যে দানা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 15-15-15 এনপিকে ব্যালান্স সার। এখানে 15-15-15 সুফলা, এটা আমি দিয়েছিলাম হচ্ছে, এখানে আমার 15 কাঠা জমি আছে, 20 কিলো নিয়ে এসেছিলাম, ড্রেন দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়েছিলাম। তো যাই হোক, এনপিকে সার এখানে কিন্তু খাচ্ছে। তো মাটিতে রস রয়েছে, আপনাদেরকে দেখালাম আগের ভিডিওতে, এই যে এইরকম রস রয়েছে, জো হয়েছে সবে, ঠিক আছে, কিনারা জো হয়েছে। তো এই রস থাকা অবস্থায় আমাদের কিন্তু জমিতে জল চালাতে হবে। জলের কষ্ট জমিতে দেওয়া যাবে না এই ঝিঙে জাতীয় ফসলের, কখনো জলের কষ্ট। এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে সব জলীয় অংশ। তাহলে জলের কষ্ট পেলে দেখবেন ডগাটা শুরু হয়ে যাবে। গাছে প্রচুর পরিমাণে খাদ্য নিচ থেকে তুলতে হয়। এবার রস মাটি থেকে যদি না পায় না, তাহলে ডগাটা অটোমেটিক এটা কিন্তু শুরু হবে। আর তখন ঝিঙেগুলো দেখবেন শক্ত হবে, তার কোয়ালিটিটাও হারাবে, তার গ্লেস হারাবে। তাহলে আপনাকে নিরবিচ্ছিন্নভাবে মাটিতে জল দিতে হবে, আর সারটা কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে আমি এনপিকে সার 4 দিন আগে দিয়েছিলাম, ভালো করে শুনবেন। তাহলে এখন কালকে আবার জল দেবো সকালে ঝিঙেটা কাটার পর। তাহলে সেক্ষেত্রে কি দেব, সেই সারটা আপনাদেরকে এবং দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। এখন সরাসরি জমি থেকে দেখাবো, তার আগে সারটা আপনাদেরকে বলে দিই। এইখানে যেটা দেখছেন, এটা হচ্ছে ইয়ারা লিভা কোম্পানির নাইট্রোবোর। এই যে নাইট্রোবোর লেখা আছে না, ভালো করে দেখুন, এই যে নাইট্রোবোর, আমাকে নয়, এবার প্যাকেটের দিকে তাকান আপনারা। তো ইয়ারা লিভা কোম্পানি আপনারা জানেন, এটা খুব একটা সুন্দর কোম্পানি। তো এই ধরনের যে কমপ্লেক্স সারগুলো এরা কিন্তু তৈরি করে। তাহলে এটা যখন আমি জমিতে দিচ্ছি, এর ভিতরে 3খানা উপাদান পাবো আমরা, অ্যামোনিকাল ফর্মে নাইট্রোজেন, আর একটা হচ্ছে নাইট্রেট রূপে নাইট্রোজেন। এই 2 প্রকার নাইট্রোজেনের সোর্স এর ভিতরে আছে, প্রায় 15% কাছাকাছি নাইট্রোজেনের ভিতরে রয়েছে, যেটা গাছ খুব সহজলভ্য, খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। আর গাছের যে নকনকে ভাব, সেটা কিন্তু বজায় রাখবে এটা। আমরা 15-15, সেখানেও নাইট্রোজেন 15% কিন্তু দিয়েছি, কোনো সমস্যা নেই, গাছে ফল ধরছে। তো এরপরে এর ভিতরে আরেকটা যে উপাদান আছে, সেটা আছে প্রায় 17% ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের এই মুহূর্তে গাছে দিতেই হবে। তোলা জাতীয় ফসল যেগুলো এই যে মাঝে মাঝে তুলতে হয়, সেখানে ক্যালসিয়াম আমাদের কিন্তু দিতেই হয়। মিনিমাম আপনি 20 দিন অন্তর একবার কিন্তু ক্যালসিয়াম দেবেন। তাহলে এখানে ক্যালসিয়াম 17% রয়েছে। 5 কিলো দিয়ে দেখুন
জমিতে কিন্তু কথা বলে। তো আরেকটা যে উপাদান আছে সেটা হচ্ছে বোরন। ক্যালসিয়ামের একদম মানিক জোড়েলা 05234-এর সঙ্গে যেরকম বোরন কাজ করে, ঠিক তেমন ক্যালসিয়ামের সঙ্গে বোরন দারুণভাবে কাজ করে, বিশেষ করে ফলের জন্য। ফলের ওজন বাড়ে, দৈর্ঘ্য বাড়ে, তারপরে গ্লেজ বাড়ে, সমস্ত কিছু কিন্তু ফলের একটা এ ক্যাটাগরির ফল পাওয়া যায়। তো এই ক্যালসিয়াম আর বোরন দিলে ফলের দ্রুততার সাথে ওজন বাড়বে, আপনার গ্লেজ বাড়বে এবং স্বাদও বাড়বে। এই জন্য আপনারা এই ইয়ারা লিভা কোম্পানির এই নাইট্রোবোর ব্যবহার করতে পারেন। বোরন পেলেন, ক্যালসিয়াম পেলেন, নাইট্রোজেন পেলেন। তো এটা যেভাবে দেব সেটাই এবার আপনারা দেখুন কীভাবে জমিতে দিতে হবে। কারণ এই পদ্ধতিটা অতিশয় জলে যে দ্রাব্য, যে ক্যালসিয়ামের কথা বললাম না, সেটা জলে দ্রবণীয়, ভীষণভাবে জলে দ্রবণীয়। এখন প্যাকেট খুলবো, জল ছেড়েছি, এখন এটা ছেটাবো। তো কী কী সেটা দিচ্ছি দেখুন। হচ্ছে ভিটাএস, কেমন এর আগেও দেখিয়েছি এটা। তো এর ভিতরে যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে জিঙ্ক আছে, বোরন আছে, কপার, আর হচ্ছে আপনার ম্যাঙ্গানিজ, আর একটু লোহা মানে এফি। এই হচ্ছে টোটাল 5টা উপাদান এর ভিতরে আছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু বাজারে পাওয়া যায়। অ্যাগ্রোমিন গোল্ডের সয়েল প্লাস পাওয়া যায়, আপনার অ্যারিজের সয়েল প্লাস পাওয়া যায়, তার ভিতরেও ট্রাসকোর যে উপাদানটা পাওয়া যায় ট্রাসকোর, সেটারও কিন্তু একই উপাদান আছে। তো এই 5টা উপাদান আমি এখানে দেব। আর আপনাদেরকে দেখায় সারটা একটু কেমন, এই যে ব্লু কালারের একটা মিশ্রণ এইরকম। আর আর এটা হচ্ছে আপনাদের দানাটা দেখেছেন, আপনাদের এর ভিতরে 3খানা উপাদান রয়েছে, তাই না? ঠিক যতটুকু বোরন দরকার আছে এর ভিতরে ততটুকু নেই, একটু কম আছে, তবু আমি এক্সট্রা বোরন দিচ্ছি। সেটা হচ্ছে যে সয়েল বোরন 10.5%। তো ক্যালসিয়াম আর বোরনের তাহলে অনুপাতটা ঠিক থাকবে। সাদা গুঁড়ো, এই ক্যালসিয়াম আর বোরন এই দুটোর মিশ্রণ মানে ভীষণ সুন্দর। এটা গাছের ফুল ফল অবস্থায় যখন আসে, ফুল আসে, জালি পড়ে, তখন কিন্তু খুব উপকারী একটা আপনারা এই মিশ্রণটা করতে পারেন। আর এখানে বাদবাকি যে অনুখাদ্যগুলো দরকার হয় গাছের, ম্যাঙ্গানিজ, লোহা, তারপরে আপনার জিঙ্ক আছে একটু, আর একটু কপার আছে, সেটা এখানে ভিতরে দিয়ে দিলাম। রেখে দিই, কারণ এর ভিতরে বোরন আছে, আমি এক্সট্রা বোরন দিলাম, আবার এর ভিতরে ক্যালবোরের ভিতরে বোরন ছিল। এটা 15 কাঠা জমিতে তাহলে 5 কিলো দিলাম, ওইদিকে 700 গ্রাম বোরন দিলাম, 700 একটু কম দিলাম কারণ ওর ভিতরে বোরন ছিল, আবার এটাও দিলাম, এর ভিতরেও ছিল বোরন, মানে ভিটাএস যেটা অনুখাদ্য। তো এবার সুন্দর করে মাখাই, দেখুন দানাগুলো নীল হলো। আরও একটা উপাদান দেব, সেটা হচ্ছে আমাদের শিকড় ব্যবস্থা এবং গাছের যে স্টোরেজ ক্ষমতাটা সেটা বাড়ানোর জন্য হিউমিক আর ফালভিক এইটা আমি মেশাবো। সেটা হচ্ছে ইনজেক্টের ভিতরে থাকা, আর একটু পটাশিয়াম থাকে। হিউমিক, ফালভিক আর পটাশিয়াম অক্সাইড, এই হচ্ছে এই সময়ের অনুখাদ্য। এনপিকে ব্যতীত, এনপিকে ছাড়া সার ব্যবস্থাপনাটা। দানাটা দেখুন কি সুন্দর, এটা মানে এটা ভীষণ জলে গলে। প্রত্যেকটা এখানে যে সারগুলো দিলাম প্রত্যেকটা জলের দারুণ দ্রবণীয় সার। এটা মোটামুটি 1 বিঘা জমিতে দেওয়া যায়। এই যে ইনজেক্ট আপনাদের বলি না, এটা 1 বিঘা জমিতে 100 গ্রাম দিলে যথেষ্ট। হিউমিক দিয়ে যদি সব থেকে কম খরচের ভিতরে করতে হয় তাহলে ইনজেক্ট বেটার, মানে কম খরচের ভিতরে আমি হিউমিক ফালভিক মেটাবো, সেটা হচ্ছে ইনজেক্ট বেটার। 1 বিঘা জমিতে মোটামুটি 190-200 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো এই যে উপাদান হলো, এবার আপনি বলুন কতটা সুন্দর উপাদান এটা। এবার এই যে উপাদানগুলো আপনারা পেলেন, এটা একটা দারুণ শক্তিশালী মিশ্রণ গাছের এই সময়ের জন্য। তো সবাই দেবেন। আমি যেটা দিলাম সেটা আপনাদেরকে দেখালাম। এই যে গরম পড়বে, গাছে স্ট্রেস ধকল দিলে কিন্তু গাছটা আপনার রিভার্সে চলে যাবে, ব্যাকে চলে যাবে, আর আপনি ছোটাতে পারবেন না। সেই সময় জল আর ওই সার, এই বিষয়গুলো, আর ওপরের যে থ্রিপসের দেখালাম কালকে, এইগুলো আপনারা কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে, অনেক দিন ধরে আপনি ফলটা তুলতে পারবেন।
বাস আমার মিশ্রণ কিন্তু এইবার রেডি। এই মিশ্রণ আমি এইবার ছেটাবো। ছেটানোর সময় একটা কথা বলে দিই, ভালো করে শুনবেন। এখানে তো আমার ড্রেন টোটাল 110 হাতের ড্রেন, তাহলে দুপাশে মালচিং। এর মাঝখান থেকে যখন জল ছড়বো তখন কি হবে? স্রোত হবে, জলের একটা ফ্লো হবে। তো যে স্রোতে আপনি যদি প্রথমে এইভাবে ছিটিয়ে দেন তাহলে কি সমস্যা হয় জানেন? এই সারগুলো না, এই যেদিকে জমি ঢালু জলটা ওই স্রোতের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সারগুলোও চলে আসে। তো সারের ঘনত্ব জমিতে সব সমানভাবে ছড়ায় না। তখন কি হয়? জমির একদিকে সারের পরিমাণ কম হয়ে যায় আর একদিকে একটু বেশি হয়ে যায়। তো এই জন্য আমাদের করণীয় কী? এই জন্য জমিতে জল ছাড়বো। এই যে ড্রেনটাকে আমি দুটো সেকশন করেছি, টোটাল ড্রেনটাকে সেকশন করেছে মাটি দিয়ে বেঁধে, জলটা বাঁধছে। বাঁধার পর জলের ভিতর দিয়ে এটা ছেটাচ্ছি। আর ওই যে বললাম জলের দ্রবণীয় সার, জলে এটা যখন পড়বে, ওই যে হিউমিকগুলো দিলাম না, এই যে ইনজেক্ট দিলাম, এটা জলে যখন এই কালো কালো দানাটা পড়বে বা ক্যালসিয়াম পড়বে, জলে গুলে গিয়ে একটা সুন্দর একটা দ্রবণ তৈরি হবে। তারপরের কাজ কি? মাটিতে টানবে, মাটিতে ওই দ্রবণটা টানবে। মাটিতে যখন জলটা টানছে সাথে সাথে এই উপাদানগুলোও আমাদের মালচিংয়ের ভিতরে চলে যাবে। আমাদের তো ড্রিপ ইরিগেশন সিস্টেম নেই, সেই জন্য আমরা যদি এরকম শুধু জল দেওয়ার পরে মাটি ড্রেন দিয়ে দিই, যে কাজ হবে তার থেকে আপনি যদি জল বাঁধিয়ে জলের ভিতরে দেন, এটা তার থেকে বেশি কাজ হবে। কারণ ভিতরের দিকে সেই জলটা যখন টানবে, এই জলে এটা তো গুলে যাবে, সেই দ্রবণটা কিন্তু ওই দ্রবণের সঙ্গে সঙ্গে সারের উপাদানগুলো মালচিংয়ের নিচে চলে যাবে। আমাদের উপরেও তো স্প্রে করতে হবে। এখন তো গাছ নাই, নতুন আছে, যখন মধ্য বয়সে যাবে মানে আর কিছুদিন বাদে আমাদের আবার কিন্তু উপরে একটা খাবার দিতে হবে। তো খাবার হিসাবে যেটা স্প্রের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি সেটা আপনারা জানেন। কখনো ইসাবিয়ন দিচ্ছি, কখনো কোয়ান্টিস দিচ্ছি, আবার কখনো মানে এই নেক্সট যে স্প্রেটা করব সেখানে কিন্তু আমি ক্যাসবো স্প্রে করব, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন ওপরে আমি কিন্তু স্প্রে করব। তো এই মূলত এই কয় ধরনের খাবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। ডগাগুলোকে ঠিক রাখুন, মাটিতে সার ব্যবস্থা মানে মাঝে মাঝে চলতে রাখ। গাছের চেহারা দেখলেই, ফলের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন সার চাইছে কিনা। এমন নয় যে গাছটাকে একদম তার অন্তিম পর্যায়ে নিয়ে গিয়ে আপনি সার দিতে আসবেন। গাছের সামান্য যখন একটু পরিবর্তন, কোয়ালিটির পরিবর্তন হবে, আপনি তখনই কিন্তু সারটা চালিয়ে যাবেন। ফল স্টার্ট হয়ে গেলে আপনি মোটামুটি 10 দিন অন্তর একবার করে মাঝখান দিয়ে সার চালিয়ে যাবেন। তাহলে দেখবেন একই রকমভাবে ফল গাছে চলছে। ঝিঙেগুলো এখন দেখুন প্রতিদিনই কাটতে হচ্ছে, কারণ জালি তো অনেক পড়েছে, আর পরপর সব কেটে চলেছি প্রতিদিনই। দেখুন নিচে দিয়ে তাকালে আপনি জালিগুলো দেখতে পাবেন, কত সুন্দর সব ঝুলে আছে। এই দেখুন এই মাছটা দেখাই, এই দেখুন কেটেছি, কাটছি মাছা ধরে ধরে। আর এই যে ঝিঙের কোয়ালিটিগুলো দেখুন, সামনে দেখুন জালি, দেখুন কত জালি। চলুন অল্প একটু পাশের মাচায় যাই। এইগুলো কাটার মতো হয়, এইগুলো কাটি। এই দেখুন কোয়ালিটি দেখুন, এটা একটা কাটা যাবে। চলুন একটু আগে যাই। এই দেখুন সাইড দিয়ে কি সুন্দর ঝুলে ঝুলে আছে সব। এটা উপরে বেঁধে গেছে, তার মানে এটা বেঁকা হয়েছে, এরকম ছাড়িয়ে দিতে হবে সব। এই দেখুন, এই দেখুন একটু আসতে যাই, তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন কেন প্রতিদিন কাটতে হচ্ছে। বুঝেছেন? ফলের কিন্তু কখনো অভাব হবে না। তো ভালো থাকবেন। এই ছোট্ট সার ব্যবস্থাপনা এখন আপনাদেরকে দেখালাম। মধ্য বয়সে যখন গাছে আবার মধ্য বয়সে গাছ যখন আবার রিভার্সের দিকে যাবে, মানে গাছ যখন তার চেহারা হারাতে যাবে, সেই সময় যে সারটা দিতে হয় তখন আপনাদেরকে আবার দেখাবো। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।